আজকে আমি বাস্তব সংখ্যার পার্ট 3টা নিয়ে এসেছি। এর একদিন আমরা যে কোর্সে দেখি 1.1 আমরা একদম পুরোপুরিভাবে ক্লিয়ার করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ওখানকার প্রত্যেকটা অঙ্ক, আর যেগুলো আমি করতে দিয়েছিলাম সেগুলো আশা করি পেরেছো। কিন্তু আজকে আমরা যেটা করবো সেটা হলো কোর্সে দেখি 1.2 এর যে আগে যেগুলো কিছু জিনিস আছে। 1.2 কোর্সে দেখি এটা আমরা আজকে শুরু করতে পারবো না হয়তো, কিন্তু এর আগে কেননা এর আগে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে যে অমূল্য সংখ্যা কাকে বলে সেটা কিন্তু একটু ভাইটাল জিনিস, একটু বুঝতে হবে। বা অমূল্য সংখ্যাকে যখন সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে সেটা একটু কঠিন জিনিস হয়ে পড়ে আমাদের কাছে। আমি জানি যে সবাই, অনেক স্টুডেন্ট থাকে যেটা এটা ক্লিয়ার করতে পারে না ভালোভাবে। এখানে এই জিনিসগুলো কী দেওয়া আছে বা এটা কীভাবে করতে হয় সেটা ভালোভাবে সবার ক্লিয়ার, অনেকজনের ক্লিয়ার হয়ে থাকে, কিন্তু অনেকজন আছে যেগুলো যাদের ক্লিয়ার হয় না। সেটা আমি আজকে পুরোপুরিভাবে এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক অমূল্য সংখ্যার ধারণাটা। দেখো, অমূল্য সংখ্যা একটু রিলেটেড আছে মূলত সংখ্যার সাথে। আমরা যদি মূলত সংখ্যা ভালোভাবে বুঝতে পারি তাহলে অমূলত সংখ্যা আমাদের বুঝতে টাইম লাগবে না। দেখি, মূলত সংখ্যা আমরা বলেছিলাম যে মূলত সংখ্যা কাকে বলে। মূলত সংখ্যা বলতে এটা হয়েছিল যে পি বাই কিউ আকারে লিখতে পারবো। ওর কন্ডিশন ছিল কিছু, যে দুটো কন্ডিশন মেন ছিল, যে সেই সংখ্যাটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো। আর সেকেন্ড ছিল যে কিউ যদি জিরো না হয়, কিউ যাতে জিরো না হয়, এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে কোনো নাম্বার তাহলে সেটাকে আমরা মূলত সংখ্যা একবারে বলে দেবো। কিন্তু অমূল্য সংখ্যার ক্ষেত্রে একটু আলাদা। অমূল্য সংখ্যার ক্ষেত্রে বুঝতে গেলে একটু দেখতে হবে যে একটা কন্ডিশন ওর আছে, যে পি বাই কিউ আকারে যদি আমরা না লিখতে পারি, কোনো সংখ্যাকে পি বাই কিউ আকারে যদি আমরা না লিখতে পারি, এইভাবে যদি আমরা না লিখতে পারি, তাহলে কিন্তু সেই সংখ্যাটাকে আমরা অমূলত বলবো। তো অমূলত সংখ্যার উদাহরণ যদি বলি তাহলে উদাহরণ এখানে অনেক দেওয়া আছে। তো আমি একটা ধরলাম √2, একটা উদাহরণ। তো √2কে যদি তোমরা ক্যালকুলেশন করো, বা ক্যালকুলেশন তো হাতে করতে পারবে না, এটাকে তোমরা যদি ক্যালকুলেটারে দাও তাহলে দেখবে যে যেটা নাম্বার আসবে সেটা দশমিক দিয়ে তারপরে কিছু একটা নাম্বার দিবে, তারপরে ডট 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 করে দিয়ে দিবে। কেন? এটা দেওয়ার মানে কি? তো ওটা দেওয়ার মানে এরকম যে এই যে সংখ্যা, এটা সংখ্যা কোনোদিনও ভাগ করে বা রুটের যে ক্যালকুলেশন করে একটা পার্টিকুলার একটা রেজাল্ট আসে না, যে একটা সীমিত একটা রেজাল্ট। যেমন আমি যদি বলি √4, এটা সঙ্গে সঙ্গে তোমরা বলে দিবি যে এটা সঙ্গে সঙ্গে 2 হয়। কেন? কারণ √4 মানে 2 × 2, তো রুটের ভিতরে বানায় আনলে একটাই হলে, ঠিক আছে, একটা হয়ে যায়। তো এটা সঙ্গে সঙ্গে বলে, এটা কি একটা পার্টিকুলার একটা কমপ্লিট নাম্বার, যেটা আমরা পূর্ণ সংখ্যাও বলে থাকি। তো দশমিকে হলেও কোনোই হতো না, যে মূলত সংখ্যা দশমিকেও হয়, ঠিক আছে। কিন্তু সমস্যা এটা যে এটা কন্টিনিউ থাকে, মানে এটা কমপ্লিট না, ঠিক আছে। সেরকম √2কে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কমপ্লিট না, এরপরে কন্টিনিউ থাকবে, ভাগ করে মিলবে না, রুট করে আরও মিলছে না, রুট যেভাবে সলভ করতে হয় সেই নিয়মে করবে। তো রুট তো অ্যাকচুয়ালি ভাগ করেই তো করে, তো ভাগ করবে যখন তো মিলবে না, এইভাবে মিলবেই না, মানে কন্টিনিউ থাকবে নাম্বার। তো সেই সব সংখ্যাগুলি, যেসব সংখ্যা কন্টিনিউ থাকে বা যেটা রুট আমরা নির্ণয় করতে পারবো না, √3 যদি বলে দেয় আমাকে, √3 মান কী বলবো? একটা ক্যালকুলেটর দিলে তো একটা এক্স্যাক্ট নাম্বারটা বলে দিবে যে এত পয়েন্ট ডট ডট করে, ঠিক আছে। কিন্তু ওর এক্স্যাক্ট যে ভ্যালু, যে টোটাল যে ভ্যালু, সেটা বলতে পারবে না। একটা কন্টিনিউ রেখে দেবে, কন্টিনিউ সাইন দেখানো হয় এইভাবে, ডট ডট দিয়ে কোনো সংখ্যার এখানে 3 ডট ডট করে, তার মানে কি এখানে 3 ডট ডট করে আরও 3 আছে, ঠিক আছে। তোমরা অনেক সময় ছোটোবেলাতে ভাগ করতে গিয়ে দেখেছো যে কোনো সংখ্যাকে ভাগ করছো, ভাগফল আর মিলছে না, আবার ওই সংখ্যাটাই আসছে ঘুরে ফিরে। তো এরকম সংখ্যার ক্ষেত্রে কী হয়, এসব সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা বলতে পারি, কেননা সেই সব সংখ্যাগুলি কন্টিনিউ থাকে, সেটা কমপ্লিট নাম্বার হয় না, ঠিক আছে। সেই সব সংখ্যাগুলো নর্মালি রুটের ভেতরে যেসব যেগুলোকে রুট করা যায় না সেগুলোকে নর্মালি অমূল্য সংখ্যার মধ্যে পড়ে, ঠিক আছে। তো তো অমূল্য সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, যেগুলো কমপ্লিট হয় না নাম্বারটা, যেটাকে আমরা পি বাই কিউ আকারে লেখা, মানে ধরুন এখানে একটা নাম্বার যেটা আছে 3.33 ডট 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 ডট, ঠিক আছে। এখানে আরও 3 এভাবে কন্টিনিউ আছে। তাহলে এটাকে যদি পি বাই কিউ আকারে লিখতে যায় তাহলে কী করবো? দশমিকটা উঠাবো, 3, এবার ডট ডট করে আছে, আর নিচে কী করবো? দশমিক আমরা জানি, দশমিক উঠে দিলে কী হয়, দশমিকের জন্য 1 আসে, নিচে যতটা সংখ্যা আছে দশমিকের পরে ততটা আমরা কী ধরবো? 0। তো এখানে আমি কটা, এখানে দুটো তো নেই, দুটো আমি দিয়ে রেখেছি, পরপর ডট 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 করে তো আরও আছে। তাহলে কি আমরা 0 কটা লিখবো আমরা জানি না, 0 কতটা লিখতে হবে। তার মানে কি নিচের যে কিউ, যেটা এটা কিউ, এই কিউ এর ভ্যালু তো আমরা ক্লিয়ারলি জানি না। তো কিউ এর ভ্যালু যদি না হয় তো আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি না ওকে। কিউ এর ভ্যালু একদম নেই, আমরা জানা নাই আমাদের, কেননা 0 100 আলাদা, আর 1000 আলাদা, আবার 1 কোটি আলাদা, এভাবে কি। তো আমরা কিউটা আমরা ভালোভাবে ডিসাইডই করতে পারছি না যে কিউটা কী লিখবো। তাই জন্য এইসব সংখ্যাগুলো কী বলবো আমরা? অমূলত সংখ্যা। এসব সংখ্যাগুলো কী বলা হয়? অমূল্য সংখ্যা,
ক্লিয়ার হয়েছে? তো এর কিছু কিছু উদাহরণ আছে, যেমন এখানে তোমরা দেখলে পাবে বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে √2 √3, এটাকে বলা হয় ঘনমূল। ঠিক আছে, ঘনমূল, 5-এর ঘনমূল, ডট 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 করে আরও কী আছে যে 1 পয়েন্টের দেখো এখানে দেওয়া আছে যে কন্টিনিউ সাইন দেওয়া আছে যে 0.10 এবার দেওয়া আছে, তারপর পরপরভাবে এরকম অনেক সংখ্যা চলতে আছে। তো এই সংখ্যার কি যে দশমিকটা হটিয়ে যে নিচে যে এক, এই দশমিক জন্য 1 আর 0 যে বসাবে, তো কটা শূন্য বসাবে সেটা তো নির্ধারিত নেই, তাই জন্য কিওর ভ্যালু আমাদের জানা থাকে না। তো কিওর ভ্যালু জানা না থাকলে সেটা কী হয়ে যাবে, নর্মালি অমূল্য সংখ্যার মধ্যে পড়বে। ঠিক আছে, তো এইটুকু মাথায় রেখো, যেসব আমরা রুট নির্ণয় করতে পারি না, যেসব সংখ্যার রুট আমরা নির্ণয় করতে পারি না কমপ্লিটভাবে, সেই সব সংখ্যা কার মধ্যে পড়ে, অমূল্য সংখ্যার মধ্যে পড়ে। তো একদিন বিজ্ঞানী পিথাগোরাস ভাবছে যে ঠিক আছে, একটা কমপ্লিট তো আমরা নাম্বার পাচ্ছি না, যে রুটটুকে যদি আমি ভাঙি বা রুটটাকে যদি হটাই তাহলে একটা কমপ্লিট তো নাম্বার পাচ্ছি না, কিন্তু এটাকে কি সংখ্যারেখা প্রকাশ করতে পারবো না, মানে সংখ্যারেখাতে যদি আমি বসাই কোনো জায়গাতে তাহলে ওটা কি দেখানো সম্ভব হবে না। তো পিথাগোরাস একটু মাথা খাটালেন, তারপরে একটা আবিষ্কার করলেন একটা সূত্র, সমকোণী ত্রিভুজ দিয়ে। সমকোণী ত্রিভুজ এর সাথে কেন রিলেট আছে সেটা আমি একটু পরে আসছি, তার আগে তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ বলতে যেই ত্রিভুজের একটি কোণ সমকোণ থাকে, একটি কোণ সমকোণ থাকলে তাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ দেখতে কীরকম হয়, এরকম, তাই তো, এটা সমকোণ সাইন, সমকোণ সাইন এইভাবে দেখানো হয়। তো সমকোণী ত্রিভুজের আমরা কি বলি, এটা এ যদি হয়, এটা বি, এটা সি, তাহলে এটা হলো এ বি, যেটাকে বলা হয় লম্ব। তোমরা সবাই জানো আশা করি এর সম্বন্ধে, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় অতিভুজ। এটা অনেক ছোট ক্লাসে পড়ে থাকবে, অতিভুজ। তো পিথাগোরাস বলছে, বিজ্ঞানী বলছে, একটা ক্যালকুলেশন করে দেখলেন উনি, আর এটাতে কনক্লুশনে আসলেন যে অতিভুজকে যদি স্কোয়ার করি, অতিভুজ লিখছি না, আমি এসি লিখছি, ঠিক আছে, এসির যে দৈর্ঘ্য বলছি, এসির যদি আমি স্কোয়ার করি তাহলে এটা এই যে সংখ্যাটা পাওয়া যায়, সেই সংখ্যাটা এই যে লম্বর স্কোয়ার আর যে ভূমির স্কোয়ার, এই দুজনের যোগ করে যে সংখ্যাটা তার সাথে একদম সমান হচ্ছে। কীরকম, যে এ বি তার স্কোয়ার প্লাস বিসি তার স্কোয়ার, এই দুজনের সমষ্টির একদম সমান হচ্ছে। এটা একদম বিশাল বড় সূত্র, পরে প্রমাণিত হয়, এটা সব জায়গাতে কাজে লাগে, ম্যাথ, ফিজিক্স সব জায়গাতে এটা কাজে লাগে। ঠিক আছে, এটা এই সূত্রটাকে বলা হয় কি, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাস থিওরাম বলা হয় এটাকে। ঠিক আছে, তো যে আমরা একটু আগে যেটা কথা বললাম যে অমূল্য সংখ্যাকে কি সংখ্যারেখা প্রকাশ করতে পারবো কি পারবো না, যখন পিথাগোরাস ভাবলেন তখন তিনি এই সূত্রটা আবিষ্কার করলেন। তখন দেখছেন যে এই সূত্র আবিষ্কার করে কিন্তু আমরা এই সব নাম্বারকে নাম্বার লাইনের মধ্যে নিয়ে আসতে পারছি। কিভাবে নিয়ে আসতে পারছি, আচ্ছা দেখি, আমি নর্মালি ধরলাম যে √2 একটা নাম্বার, এটাকে আমি কিভাবে নিয়ে আসবো, এটাকে কিভাবে নিয়ে আসবো, আমি একটা নাম্বার লাইনে পুট করব কিভাবে, এটা তো 0, এটা 1, এটা 2, এটা নর্মালি পজিটিভ আছে, তার মানে পজিটিভ দিকে যাবে, আমি এদিকে রাখছি না। তো এর মাঝে কোথাও তো হবে। তো বলছেন উনি, বিজ্ঞানী কী করলেন এবার, তো উনি ভাবলেন যে এই যে √2 যে নাম্বারটা, এটা কি আর কোনো কোথাও থেকে পাওয়া যেতে পারে, মানে এটাকে শুধুমাত্র √2 এখানে আমি লিখলাম, তো আর কোনো কিছুর ক্যালকুলেশন করে কি √2 আসতে পারে, মানে এই যে সমকোণী ত্রিভুজের কিছু ক্যালকুলেশন করে কি ওখান থেকে কি কোনো নাম্বার √2 পাই আমরা। উনি দেখলেন যে হতে পারে, যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ ধরি যার লম্বটাও এক, আমি এখানে এ বি সি দিয়ে বুঝাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবে যে এটা কোনটা লম্ব কোনটা ভূমি, এটা নিশ্চয়ই লম্ব, এটা নিশ্চয়ই ভূমি, এটা তাহলে কী হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে। তো উনি দেখছেন যে যদি আমি লম্বকে যদি এক রাখি আর ভূমিকেও যদি এক রাখি, তাহলে এর যে ক্যালকুলেশন আসবে সেটা √2 আসবে। ঠিক আছে, এর যে ক্যালকুলেশন সেটা আসবে কি, √2। তো কিভাবে আসছে আমি দেখিয়ে দিচ্ছি এখন, এটা যদি এক হয় তাহলে কি হয়ে যাবে, যে এটা আমরা কি এসি সমান সমান কি, আমি লিখে দিচ্ছি সূত্রটাই আরেকবার, এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, और এসি সমান সমান এসি, আমি তো মান জানি না, এটা বের করতে হবে, শুধু এ বির মান জানি 1, 1 স্কোয়ার 1ই হয়, আমি আর লিখছি না, আর 1 স্কোয়ার 1 হয়, তাহলে কত হয়ে গেল 2, তাহলে এসি স্কোয়ার সমান সমান 2, যদি রুটটা স্কোয়ার যদি ওদিকে যায় তাহলে কী হয়ে যায়, রুট হয়ে যায়, তাহলে কী হয়ে যাবে, এটা এসি সমান সমান √2। তো দেখছে যে হ্যাঁ, যদি কোনো সমকোণী ত্রিভুজ হয় যার ভূমি আর লম্ব যদি এক হয়, তার কিন্তু অতিভুজ কিন্তু √2 আসে, আর আমিও এখানে একটা √2 নাম্বারই নিয়েছি। তাহলে উনি ভাবলেন যে এইভাবে যদি আমি এই জিনিসটা যে ছবিটা সেটা যদি এখানে আনতে পারি তাহলে হয়তো কিছু লাভ হতে পারে,
হতে পারে, ও জানেন না যে হবে কি হবে না। তো করে দেখি, চেষ্টা করতে কী আছে। তো উনি ধরলেন যে এটাকে আমি কি ধরে নিই, এই যে ডিস্টেন্স, সেটাকে আমি ধরে নিই যে একটা সমকোণী ত্রিভুজ ধরবো। তার আগে আমি কি করি, এটাকে একটা বাহু ধরে নিই কোনো বর্গক্ষেত্রের। ঠিক আছে, বর্গক্ষেত্রের বাহু, কারণ বর্গক্ষেত্রের সবটা বাহু সমান, তো ওখানে ক্যালকুলেশন করতেও সুবিধা হবে। তারপর বর্গক্ষেত্রে একটা বাহু ধরলাম, যার এটা যদি 1, এটা বুঝতে পারছি 0 থেকে 1, তাহলে এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। ক্লিয়ার? এবার কি করব, এর যে কর্ণ, তাহলে কর্ণ যখন টানলাম তখনই দেখতে পাচ্ছি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, যার এই যে কোণ সেটা হলো সমকোণ। ঠিক আছে, তো এটা যখন সমকোণ, তাহলে এটা লম্ব হওয়া উচিত, এটা ভূমি হওয়া উচিত। এটা লম্ব, এটা ভূমি, তাহলে এই যে এটা, সেটা কি হবে, অতিভুজ। তাহলে এরও আমরা জানি মান, আর এরও মান জানি, তাহলে এর মান নিশ্চয়ই বের করতে পারবো। তো সেইভাবে এই চিত্রের মাধ্যমে এখানে বসালাম, এখান থেকে আমি যে নাম্বারটা পেলাম, এই যে এর ভ্যালুটা পেলাম, সেটা √2 দাঁড়াচ্ছে। তার মানে এই মানটাকে যদি, এই যে লাইন, সেটা লাইনটাকে যদি আমি এখানে কোনোভাবে এই যে সমান করে যদি আমি এখানে করতে পারি, তাহলে যে মানটা পাবো সেটা √2 এর মান পাবো। আমি আরেকবার কথাটা বলছি যে এই যে এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই ছবিটাকে এখানে বসালেন, আর এখান থেকে পিথাগোরাসের উনি যে সূত্রটা আবিষ্কার করেছেন সেই সূত্রটাকে এখানে অ্যাপ্লাই করলেন, তার মাধ্যমে এখানে অতিভুজটা পেলেন। সেই অতিভুজের যে মান, সেটা দেখছেন যে নাম্বারটা দেওয়া ছিল, যেটা আমাকে পুট করতে বলেছে নাম্বার লাইনের মধ্যে, তার একদম সমান। তাহলে এই নাম্বার, এটাকে যদি আমি কম্পাস দিয়ে মেপে এখান থেকে বসে এখানে যদি কোনো জায়গাটা কেটে দিই, তাহলে সেই সংখ্যাটা কী হয়ে যায়, তার যে দূরত্ব, তাহলে এখান থেকে মেপে দেখলাম এখানে মাপ বসে এখানে কাটছে, তার মানে এখান থেকে যে এখানে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা √2। বাহ! তার মানে কি, যে এই যে সূত্র, পিথাগোরাসের সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা যে অমূলত সংখ্যা, যেটা আনডিফাইন্ড না, সরি, সেটা হলে কি কন্টিনিউ একটা নাম্বার, যেটাকে আমরা টোটাল কোনো নাম্বার না, পূর্ণ সংখ্যা না, সেটাকেও আমরা নাম্বার লাইনের মধ্যে পুট করতে পারছি এই সূত্রের মাধ্যমে। ক্লিয়ার? তো যে কোনো অমূল্য সংখ্যাকে যদি নম্বর লাইনের মধ্যে পুট করতে বলে, তাহলে প্রথম কথা যেটা মাথায় আসবে, যে সেটাকে কার সাথে রিলেট করতে হবে, আমাকে পিথাগোরাসের যে উপপাদ্য আছে, যে ওর সমকোণী ত্রিভুজের যে উপপাদ্য, তার সাথে রিলেট করতে হবে। তারপরে চিত্রটা মাথায় এনে সেটাকে নাম্বার লাইনের মধ্যে একটা কোনো ছবি করতে হবে, তারপরে আমার সেই নাম্বারটা পাওয়া যাবে। এটুকু কথা সবসময় মাথায় রাখতে হবে। তো অমূল্য সংখ্যা বুঝবো কীভাবে? তো নর্মালি দেখতে পাবে যদি কোনো নাম্বার ধরুন 9 লেখা আছে, তাহলে এটা কি বলবো, এটাকে মূলত না অমূলত? এটা যদি ভাঙি তাহলে দেখতে পাবে এটা 3 গুণিত 3 হয়, সমান সমান 3। তো এটা কি মূলত বেরোলো, এই নাম্বারটাকে মূলত বেরোলো, সরি অমূলত বেরোলো। এটা নিশ্চয় মূলত সংখ্যা, একটা কমপ্লিট নাম্বার, কিন্তু আমি এই জায়গাতে √7 লেখা আছে। তুমি যেভাবে করো না কেন, এটাকে তুমি ভাঙতে পারবে না। তুমি নিজে দেখতে পাবে যে এটাকে তুমি ভাঙতে পারছো না, তাহলে এটাকে সঙ্গে সঙ্গে বলে দেবো এটা কি, একটা অমূলত সংখ্যা। ক্লিয়ার? তো সেই সব সংখ্যাকে এখন যদি √7কে আমাকে পুট করতে বলে, তাহলে আমাদেরকে এই থিওরির মাধ্যমে পুট করতে হবে। ঠিক আছে, এবার ধরো নাও তোমাকে √2 না, এবার তোমাকে একটু কঠিন দিল, তোমাকে √3 দিয়ে দিল, √3 পুট করতে বলছে, এটা নাম্বার লাইন তোমাকে দিয়ে দিল, এটা 0, এটা 1, এটা 2, এবার চলো পুট করো। তো কীভাবে করবে? তাহলে প্রথমত আমাকে ভাবতে হবে √3 কি মূলত না অমূলত? এটা নিশ্চয়টা অমূলত সংখ্যা, এটাকে ভাগ করতে আমি কিছু পাবো না, এটাকে ভাঙলে কিছু রুটটাকে কোনো মতো হটাতে পারবো না, তার মানে এটা কি অমূলত সংখ্যার মধ্যে পড়ছে। আর অমূলত আছে, তাহলে আমাকে রিলেট করতে হবে একে কার সাথে, এই যে পিথাগোরাসের উপপাদ্য আছে তার সাথে। তো করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যখন √2 করেছিলাম তখন কি করেছিলাম, যে এই যে নাম্বার √2টা পেয়েছিলাম কিভাবে, একে √2কে যদি আমি ভাঙি, তাহলে দেখবি যে রুটের মধ্যে কি কি আছে, একটা 1/2 প্লাস একটা 1/2। ঠিক আছে, এই যে এখানে যেমনটা হয়েছিল যে এসি, এই যে এই এসি সমান সমান এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা তখন এসি সমান সমান রুটটা ওদিকে যেত। যদি আমি এই অবস্থাতে রেখে দিতাম, তাহলে যদি রুটটাকে যদি ওদিকে নিয়ে যেতাম, তাহলে কী হতো, রুট হয়ে যেত। এটা এই আকারে যখন লিখছি তখন আমি এই এসি পেয়েছি, আর এসির ভ্যালু এটা। ঠিক সেইভাবে আমাকে এই যে √3 আছে, সেই √3টাকে আগে ভাঙতে হবে কী আকারে, এরকম একটা আকারে, যার মধ্যে একটা নাম্বার 1 থাকতে হবে, যার মধ্যে এই যে একটা নাম্বার, এই দুটো নাম্বার আছে, এখানে দুটো নাম্বার স্কোয়ার করা আছে, তার মধ্যে আমাকে কী করতে হবে, যে কোনো একটা নাম্বারকে আমার 1 রাখতে হবে। এটা যাতে মাথায় থাকে, যে কোনো অমূল্য সংখ্যাকে পুট করার সময় নাম্বার লাইনে তাকে ভাঙতে হবে রুটের ভেতরে দুটি সংখ্যাতে, এখানে একটা সংখ্যা প্লাস এখানে একটা সংখ্যা ভাঙতে হবে, তার মধ্যে একটা সংখ্যা সর্বদা 1 থাকবে। তো একটা সংখ্যা যদি 1 থেকে গেল, ঠিক আছে, তাহলে √3, তাহলে এটা কি লিখবো, যে এটা এখানে যদি কি লিখবো, যে এটা টোটাল ক্যালকুলেশন করে √3 আসবে।
একটু ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখবে যদি আমি এখানে √2 তার স্কোয়ার লিখি তাহলে কি আসবে ক্যালকুলেশন করে √2 এর স্কোয়ার কি, আমি করে দেখাচ্ছি। √2 এর স্কোয়ার কি 2, √2 গুণিত √2 সমান সমান কি 2, 2 প্লাস 1 সমান সমান কি 3, তো 3 আসছে এটা। ঠিক আছে, তাহলে একে প্রথমত অমূল্য সংখ্যাকে আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে, যার মধ্যে একটি সংখ্যা 1 থাকবে। একটা সংখ্যা যদি 1 থেকে গেল তাহলে পরের যে সংখ্যাটা কী হবে, আরেকটা সংখ্যা কী হবে সেটা আমাদের ক্যালকুলেশনের মাথায় চলেই আসবে নিজে নিজে। ঠিক আছে, তাহলে আরেকটা সংখ্যা কী হয়ে গেলো √2। এবার যখন ভেঙে দিলাম দুটো নম্বরে, যেমন √3কে আমি এখানে পরিষ্কার করে লিখছি আরেকবার, এটাকে ভেঙে কী করলাম, একটা √2 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। যখন ভেঙে দিব তখন দুটো জিনিস আমাকে ধরতে হবে বা মানতে হবে, যেটা বলতে পারো এই যে 1 যেটা আছে সেটাকে সর্বদা আমি কী ধরবো, লম্ব। সেটাকে লম্ব সর্বদা যখন 1 থাকবে, রুটের ভিতরে একটাকে আমি বললাম সর্বদা 1 রাখতে হবে, সেই 1টাকে কী ধরতে হবে, লম্ব ধরতে হবে। আর যেটা বেঁচে যেটা থাকবে সেটা নর্মাল একটা নাম্বার থাকুক, সেটা রুটের ভিতরে থাকুক, আমার যায় আসে না, সেটাকে কী ধরে নেব, সঙ্গে সেটাকে ধরে নেব সেটাকে ভূমি। ঠিক আছে, তো ভূমি আর লম্ব, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তার যদি রুট করে দিই তাহলে সেটা কি আসে, এসি। তো অতিভুজ তার মানে এই যে নাম্বার যেটা আছে এটা তার মানে আমাকে কী দেখাচ্ছে, এটা আমাকে কী ইন্ডিকেট করছে, এটা আমাকে অতিভুজ বলছে। এ বলছে যে আমি অতিভুজ। ক্লিয়ার হয়েছে, তাহলে একটা যে 1 নাম্বার ছিল সেটাকে কী ধরবো, লম্ব। যেটা √2 বা যেটা বেঁচে থাকবে যে নাম্বারটা সেটাকে আমরা ধরবো ভূমি। তাহলে এই দুটোর স্কোয়ার করে রুট করে যে নাম্বারটা পাই বা যে নাম্বারটা থেকে আমি ভেঙেছি সেই নাম্বারটা কি নিজেকে ইন্ডিকেট করে, সেটা হলো অতিভুজ। ঠিক আছে, এবার যখন লম্ব আর ভূমি যখন আমি ধরে নিলাম, অতিভুজ যখন হয়ে গেল, তারপর আমি নাম্বার লাইনে এটাকে পুট করার চেষ্টা করব। ওই সূত্র, এই যে সূত্র অনুযায়ী এটাকে ধরে নেব, আর এটা ভূমিটাকে ধরে নেব, এটাকে লম্ব ধরে নেব, আর অতিভুজ বের করে নেবো। তারপরে এখান থেকে এর মাপ নিয়ে এখানে কেটে দেবো বা বৃত্তচাপ এঁকে দেবো, যেটা ভাব বলতে পারো তুমি নিজের মতো। ঠিক আছে, তো যেটা পেলাম ওখানে দুটো জিনিস পেলাম, সেই ওতে ভূমিটা পেয়েছি আমি কত, আমি এখানে লিখছি আরেকবার, যে √3টাকে ভেঙে আমি যেটা বের করলাম সেটা হলো √2 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। এর মধ্যে এটা হলো লম্ব, সর্বদা লম্ব, আর এটা হলো ভূমি। ঠিক আছে, আর এটা হলো অতিভুজ, আমি শুধু অতিভুজ। ঠিক আছে, এবার কি করতে হবে, নাম্বার লাইনের মধ্যে এটাকে বসাতে হবে 1 2। এবার দেখছি যে হ্যাঁ, এই দুটো যদি ভূমি হয় তখন কি ছিল, এর আগে যখন করেছিলাম, যে যখন √2 করেছিলাম তখন দুটোই লম্ব আর ভূমি কত কত বেরিয়েছিল, একটা 1 প্লাস 1, 1 স্কোয়ার আর 1 স্কোয়ার। ঠিক আছে, তো এখানে যেটা থাকবে সেটাকে সবসময় কী বলেছি, লম্ব ধরতে, যেটা 1 থাকবে একটাকে 1 রেখে আর একটা যেটা বেঁচে আছে সেই নাম্বারটা দিয়ে যদি √2 বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেই হিসাবে করেছিলাম। ঠিক আছে, তো এটা লম্ব ছিল আর এটা ভূমি ছিল, তো সেখানে দুটোই কী ছিল, সমান ছিল। মানে আমি এখান থেকে শুরু করে এতটা ধরে নিতে পারতাম, এটাকেও ভূমি ধরতে পারতাম, এখান থেকে সেম উঠিয়ে এতর মধ্যে এটাকে লম্ব ধরতে পারতাম। কিন্তু এখানে একটু সমস্যা আছে, এখানে √2 ভূমি আছে, এখন √2 আবার কীভাবে বের করবো, সমস্যা, তাই তো। তাহলে √2 যখন বের করতে হবে, যে √2টাকে আমাকে ভূমি ধরতে হবে, তো √2 তো মান জানি না। তো একটু খেয়াল করলে দেখবে যে এর আগে যখন আমরা বের করলাম √2 এর মানটা, তখন সেটা কী বেরিয়েছিল, একটা যে বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রের কর্ণটা যেটা আছে সেটা √2 বেরিয়েছিল কি বেরিয়েছিল না, বেরিয়েছিল না। তো এই যে √2, এই √2 যদি এটাকে যদি ভূমি ধরি আমি, এটাকে যদি, এটা যে ভূমি বলেছে আমাকে, তো এটাকে ভূমি ধরতে হবে নর্মালি। ঠিক আছে, এটাকে ভূমি ধরে এর উপর যদি আমি যদি লম্ব টানি, ছবিটা আমার এখানে একটু হয়ে গেল তো বুঝে আমি যদিও, তো একটাকে আমি কি করব, এখানে যদি লম্ব টানি, এটা ধরে নাও 1 হলো। ঠিক আছে, তাহলে এবার কি, এটা লম্ব আর এটা হয়ে গেল ভূমি। তাহলে এখান থেকে যে অতিভুজ গেল, এটা যে অতিভুজ, এটা যে মানটা পাবো সেটা কি পাবো, √3 পাবো, হিসাব তো এটাই বলে। তার মানে √2 যেটা আমাকে প্রথমে, তার মানে যদি আমাকে √3 বের করতে হয় আমাকে √2 আগে বের করতে হবে। তার মানে প্রত্যেকটা নাম্বার বের করতে গেলে আমাকে ভিতে কোথায় যেতে হবে, √2 এ যেতে হবে। এটুকু মাথায় রেখো, যে কোনো নাম্বার বের করতে হলে প্রথমে আমাকে √2 বের করতে হবে। তার আগের নাম্বার যদি বের করতে না পারি তাহলে কিন্তু আমরা সেই নাম্বারটাকে বের করতে পারবো না। এই কথা লেখাও আছে বইয়ে, যদি যে কোনো মূলত সংখ্যার পজিশন জানা থাকলে, মানে পজিশন বের করতে হলে তার আগের নাম্বারগুলোর আমাকে পজিশন বের করতে হবে, তার আগের পর করে বের করা, মানে একবারে আমি পারবো না বের করতে। যেমন আমাকে বলে দিল √7, এটাকে নাম্বার লাইনে পুট করো, আমি পারবো না নর্মালি নাম্বার লাইনে পুট করতে। কেন বলো তো, কারণ একে যদি আমাকে পুট করতে হয় এর পরবর্তী √2 থেকে শুরু করতে, √2, √3,
5, তারপরে √7 আসতে হবে। ঠিক আছে, √2, √3, √5, √7, মানে এই 3টা স্টেপ পার করার পর তারপরে আমরা √7 পজিশন নির্ণয় করতে পারবো। ক্লিয়ার হয়েছে এটুকু? তো এবার কী করলাম, এখানে এতদূর পর্যন্ত এই সমান নিয়ে এখানে একটা বৃত্তচাপ টেনে দিলাম, এখানে কম্পাস বসালাম, এখান থেকে নিয়ে এই সেমভাবে বৃত্তচাপ এখানে একটা করে দিলাম। তো এখানে একটা কাট করলো, তাহলে এই যে এখান থেকে যে এর ডিস্টেন্স সেটা কত বেরিয়ে গেলো, √3। ক্লিয়ার? আমাদের হয়েছে এটুকু, যেখান থেকে নিয়ে যে টানলাম সেই টানটা বেরোলো √3। একটু জানি একটু কঠিন আছে, এটা যদিও পরীক্ষাতে আসে না, তবুও আমি চাইলে তোমাদের এখান থেকে শুরু করে দিতে পারতাম, এটা উত্তর বলে দিতে পারতাম তোমাদের, কিন্তু তোমরা কিছু বুঝতে পারতে না। তখন তোমাদের সমস্যা, তোমাদের এই ভিত যখন শক্ত হবে না, অঙ্ক মেনলি তোমরা সাজাতে হবে, মাথায় নিজেদের করতে হবে। আমি বলে দিলে তো হবে না, তোমাদের নিজে মাথায় সাজিয়ে করতে, নিজেরা যাতে সলভ করতে পারো, তাই জন্য আমি এতটা বুঝাচ্ছি আর কি। ঠিক আছে, একটা ভিডিওতে দেখো, √3 পরবর্তী মূলদ সংখ্যা কী, অমূলদ সংখ্যা কী, সেটা হলো √4 তো হবে না, কারণ সেটাকে তো 2 বেরিয়ে যায়, তাহলে √5 হবে। হ্যাঁ, √5। এবার √5কে যদি আমাকে নাম্বার লাইনের মধ্যে পুট করতে বলে, এটা 0, এটা 1, এটা 2, কীভাবে পুট করব? তাহলে আমি জানি যে এর আগে আমাকে √3 পুট করতে হবে, তারপরে √2 পুট করতে হবে, তারপরে আমি গিয়ে √5 করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথম আমি √2টা আমি বের করেছিলাম, এটা 1, এটা 1, তাহলে এটা বেরিয়েছিল আমার কি, √2। তারপরে আবার এখান থেকে আমি আবার একটা 1 নিয়েছি, এখান থেকে একটা লম্ব টেনেছি, তারপর আমার বেরিয়েছিল কি √3, তাই তো? সেরকম করে কি করব, এটা যদি √3 হয়, এবার কি করতে হবে, আমাকে 5টাকে ভাঙতে হবে বলেছিলাম প্রথমে, 5টাকে ভেঙে কিসে আনতে হবে, দুটো সংখ্যাতে, একটা সংখ্যা তো আমি ধরে নেব 1, তাহলে প্লাস দিয়ে যদি 1 হয়, 1-এর স্কোয়ার সর্বদা একই হবে, তাহলে সাথে কোন সংখ্যা যোগ করলে সেটা 5 হয়ে যাবে, আবার স্কোয়ার করে, তাহলে দেখো এখানে √5 যদি দিই, √5-এর স্কোয়ার করি, তাহলে কী হয়ে যাবে, 5। সরি, এটা ভুল হয়ে গেছে, আমি এখানে করে দিচ্ছি, এটা হয়ে যাবে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে যদি 1টাকে রাখলাম একটা পার্মানেন্ট, আর বাকি দেখলাম যে 2-এর যদি স্কোয়ার করি তাহলে 4 হয়, 4 আর 1-এ 5 হয়, 5-এর রুট, তার মানে এই নাম্বারটা পাওয়া যাবে। তাহলে কী বললাম, এটাকে কী ধরবো, লম্ব, এটাকে ভূমি। ঠিক আছে, এবারে দেখছি যে ভূমির নাম্বার, এটা যদি নাম্বার লাইন হয় 0, 1, 2, 3, তো ভূমি দেখছি কমপ্লিট একটা নাম্বার 2 আছে, তাহলে কি করব আমি, এটা যদি কমপ্লিট নাম্বার 2 আছে, তাহলে আমি এখান থেকে নিয়ে গিয়ে আমি 2 পর্যন্ত টানতে পারবো কি পারবো না ভূমিকে, নিশ্চয়ই পারবো। এখানে রুট তো বলে কোনো কথা নাই যে আমাকে এইভাবে আবার নিতে হবে যে টেনে টেনে, তো সেরকম না করলেই হয়, এখানে 2 তো দেওয়া আছে কমপ্লিট নাম্বার, তাহলে কী করবো, এখান পর্যন্ত এটাকে ভূমি ধরে নেবো, এতটা ভূমি। ঠিক আছে, তারপর আমাকে 1 উঠাতে বলেছে লম্ব, তাহলে এতদূর পর্যন্ত এই যে ডিস্টেন্স সেটাকে আমি ওপরে টানবো, এতটা ধরে নাও 1, এক্স্যাক্ট নাও হতে পারে, ধরলাম 1, তাহলে এর যে অতিভুজ যেটা বেরোবে, যেটা ক্যালকুলেশন করে যেটা বেরোবে, সেটা কাকে নির্দেশ করবে, √5কে নির্দেশ করবে, তাহলে এটা হলো √5, এই যে এখান থেকে যে ডিস্টেন্স টোটাল এতটা, সেটা হয়ে গেল 2, আর এটা হয়ে গেল 1, তাহলে যে এটা যেটা হবে সেটা হয়ে যাবে √5। তাহলে এটাকে এইভাবে বৃত্তচাপ নিয়ে এখানে কাট করলাম এখান থেকে, তাহলে এই টোটালটাও হয়ে গেল √5। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা করতে পারবে যে কোনো সংখ্যার। আমি আরেকটা করে দেখাচ্ছি √7 কীভাবে করে। √7 করতে হলে আমরা কী করবো, প্রথমে ভাঙবো, প্রথমে রেখে দিলাম 1, তারপর এখানে কি লিখলে হবে বলো দেখি, তাহলে কী নিতে হবে আমাদেরকে, এখানে একটা √6 নিতে হবে। √6-এর স্কোয়ার যদি করি তাহলে দেখো 6, 6 + 1, 7। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, লম্ব, এটা হয়ে গেল ভূমি, এটা হলো অতিভুজ। এবার যদি নাম্বার লাইনে আমাকে পুট করি এটাকে, তাহলে কি হয়ে যাবে, 0, 1, 2, 3 অবধি টানলাম, তাহলে কি হবে, আমাকে ভূমি √6 ধরে আমাকে করতে বলেছে, তো এখানে দেখো √6 কোথায় পাবো জানি না তো কিছু √6-এর ব্যাপারে। ঠিক আছে, কিন্তু আমি √5-এর ব্যাপারে জানি।
যখনই দেখবে এরকম এরকম তোমাকে প্রবলেম ফেস করতে, যে ধরে নাও √6 বের করতে পারছো না, তাহলে তোমাকে আগে √6 আগে পজিশন বের করতে হবে। √6 যে ডিস্টেন্স, সেটাই বললাম যে √7 বের করতে হলে তোমার √6 বের করতে হবে। √6ও যদি না বের করতে, √5 বের করবে। তো যদি √5 না পারছো তাহলে √3, তাহলে √2 এভাবে বের করে করে বের হবে। একসময় দেরি লাগবে। এখানে যেমন দেওয়া আছে তোমাদের বই দেখো, একটা পরপর দেওয়া আছে কন্টিনিউ 5, 6, 7, সেটাকে 5, 6, 7 কন্টিনিউ করতে হচ্ছে। তাহলে আগে √6টাকে বের করে দেখি। √6 সমান কী করবো, 1 তার স্কোয়ার প্লাস কী করবো এখানে 5। যদি আমাকে কী করতে হবে, একটা 5 নাম্বার নিয়ে আসতে হবে। 5 তো হবে না, তাহলে যদি 5 লিখি তাহলে 5 5 25 হয়ে যায়। তার মানে যদি √5 লিখে দিই, তাহলে দেখো √5 স্কোয়ার কত হয়ে গেল, 5 হয়ে গেল। 5 + 1 6। তাহলে এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে কী হয়, নাম্বার লাইনে পুট করতে পারবো। কারণ আমরা এর আগে যখন √5 করলাম, √5কে আমরা পুট করে দেখেছি কোথায় হয়। একটা 2 নিতে হয়, একটা 1 নিতে হয়। তা যে দেখে নাও যদি অসুবিধা হয়, একটা 2 এখানে 1, তারপর √5 বেরিয়ে তাহলে এই চিত্রটা আমি ওখানেই আঁকবো √5 সাহায্য নিয়ে। যে এখানে 1 ছিল, এখানে 2 ছিল, আমি 2 পর্যন্ত এতটা নিয়েছি √5 বেলা, যে এতটা, আর এখানে 1 নিয়েছিলাম, তাহলে এটা বেরিয়েছিল আমার √5। ঠিক আছে, এখানে আমাকে √5কে ভূমি করছে, তাহলে এটাকে আমি ভূমি ধরে নিলাম। আর এখানে এটাকে লম্ব, তাহলে এখানে একদম 90 ডিগ্রি করে আমি 1 টানবো, আবার 1 নিচ্ছি। তাহলে এখান থেকে যে অতিভুজ বেরোবে, এটাকে এবার এই চিত্রটাকে মাথায় রাখো। এই চিত্রটা কি, একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ। ঠিক আছে, তাহলে এখানে যেটা বেরোবে সেই ভ্যালুটা বেরোবে কি, √6। তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ নিয়ে এখানে যেখানে কাট করবে নাম্বার লাইনে, সেটা হয়ে গেল √6। এখান থেকে এতটা √6। সেরকম যখন √7টা বের করবে, তখন ভূমি বলেছে কোনটা, √6কে নিতে বলেছে। তখন আবার এই √6টাকে ভূমি নিবে, এটাকে ভূমি নিয়ে আবার 1 উপরে উঠাবে। এই যে ভ্যালু যেটা 1 মাথায় নিয়ে এখানে কাট করবে, তাহলে এটা 90 ডিগ্রি। এখানে আবার একটা পাবে তুমি সমকোণী ত্রিভুজ, যার এটা হয়ে যাবে কি, √7। ক্লিয়ার হয়েছে, এটা আবার 1 হয়ে যাবে। এইটুকু এবার চিত্রটা দেখো, এটা সমকোণী ত্রিভুজ যার ভূমি হয়ে গেল 6, লম্ব হলো 1, তাহলে যে অতিভুজ সেটা হয়ে গেল √7। মাথা ঢুকেছে, আমি ধরে ধরে করাচ্ছি তো তোমরা। তাহলে এখান থেকে আবার বৃত্তচাপ নিয়ে আবার এখানে কাট করে দাও কোথাও, তাহলে এখানে যেটা ডিস্টেন্স আবার বেরোবে সেটা √7 বেরোবে। আশা করছি মোটামুটিভাবে আজকে আমরা এই যে অমূল্য সংখ্যা সেটার কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। যদি না ক্লিয়ার হয়ে থাকে তবু আমাকে একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবে যে ক্লিয়ার হয়নি, তাহলে আমি এটা নিয়ে আর একটা পরবর্তী একটা স্টেপ নেব, যেটাকে আরও ক্লিয়ারলি কীভাবে বোঝানো যেতে পারে। এটা নর্মালি একটু কঠিন চ্যাপ্টার ছিল, ঠিক আছে, তারপরে আর কঠিন নেই। এরপরে অঙ্কগুলো কিন্তু কঠিন নেই, ঠিক আছে। এই যে এখানে যেহেতু বের করতে বলেছে, সবটাকে প্রত্যেকটাকে বসাতে বলেছে, ঠিক আছে, এখানে বা এর আগের অঙ্কগুলোতে এখানে যেমন বসাতে বলেছে সংখ্যা রেখাতে, তো এগুলো তোমরা নিজেরা পারতে না। যদি আমি করে দেখিয়ে দিতাম, কিন্তু তোমরা কিছু বুঝতে পারতে না। তাই জন্য আমি এটাকে প্রথমে এই পুরো জিনিসটাকে প্রথমে শেখালাম যে কীভাবে করে, যাতে তোমরা নিজেরা বুঝতে পারো। একটু বইটা ঘেঁটে দেখবে, তারপর নিজেরা মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। আমি এমনি কনসেপ্টটা বলে দিলাম উপরে উপরে ভালোভাবে। এবার তোমরা যদি বইটা দেখো তাহলে কনসেপ্ট টোটাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এর পরের ভিডিওতে আমার কালকে চলে আসতে পারে পরের ভিডিও, কালকে বা পরশু, কালকে না হতে পারে পরশু আমি এটা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তারপরের আস্তে আস্তে এইভাবে ভিডিও আসবে। তো কনসেপচুয়াল এগুলো জিনিস কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে, তাহলে ভালো, ম্যাথটা একদম স্ট্রং হয়ে যাবে। ম্যাথ একদম স্ট্রং না থাকলে কিন্তু সায়েন্স নিয়ে কিছু হবে না, আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। আর যদি এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি একটু হেল্প করে থাকি, তাহলে আমার খুশি হবে, ঠিক আছে। গুড নাইট তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো।